আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে ভারতের কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। গত 5 আগস্টেই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। এক মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে কলকাতার বেচাকেনা। এরপর জানিয়ে দিব, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এবারে জানাবো, পুলিশ ফিরেছে, গতি ফেরেনি। অভ্যুত্থানের 1 মাস। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই আত্মগোপনে চলে যায় তখনকার পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আতঙ্কে গা ঢাকা দেন থানাসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়। বাহিনীর গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ সদস্যরা। কারণ পুলিশ সদস্যকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, এখনও তারা মাঠে ফিরতে ভয় পাচ্ছে। এরপর জানিয়ে দিব, 65 ভরি স্বর্ণ ছিনতাই করে কপাল পুড়ল যুবদল নেতার। চট্টগ্রামের পটিয়ায় 65 ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনুর রশিদ মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস রোডে যাত্রীবাহী বাসের গতিরোধ করে স্বর্ণালংকার ছিনতাইয়ের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার নামে মামলা করল বিএনপির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া 22 জন শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকাল থেকে থানার সামনে সড়কে বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র জনতা। মামলার বিষয়টি নিশ্চিত করেছে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রদেশে প্রকাশ্যে রাস্তায় নারীকে ধর্ষণ, বাঁচাতে না এসে করা হয় ভিডিও। ভারতের মধ্যপ্রাচ্যে উজ্জয়িনী জেলায় প্রকাশ্যে রাস্তায় ফেলে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। গতকাল এই ঘটনা ঘটে। অনেকে এই ঘটনার প্রত্যক্ষ করলেও কেউই এই নারীকে বাঁচাতে যায়নি, বরং ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অনেকেই এর ভিডিও করেছে। এই ঘটনা এমন সময় ঘটল যখন ভারতের পশ্চিমবঙ্গে একজন তরুণী চিকিৎসককে হাসপাতালে ধর্ষণ করে হত্যার মতো জঘন্য ঘটনা ঘটেছে এবং সেখানে প্রবল বিক্ষোভ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্টেই স্বৈরাচার সরকার পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও পালিয়ে নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণ প্রায় 60% কমেছে। পোশাকের বাজারের
বেচা কেনা 70% কমেছে হোটেল বুকিং, 1/3 কমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়ার ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটবে না এই সংকট। বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশ ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বণ্টন এবং সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। এস হক মার্কেট বা নিউ মার্কেট বলে পরিচিত অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করার জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতা এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। খবর বিবিসি বাংলার। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন আর তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। ডক্টর ইউনূসের সরকারের 1 মাস। ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব আর হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনমুক্ত হয় দেশ। 5 আগস্টের নতুন এক বাংলাদেশের আবির্ভাব ঘটে। স্বৈরশাসক হাসিনার পতনের 3 দিনের মাথায় গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নানামুখী চ্যালেঞ্জ, শঙ্কা, ষড়যন্ত্রের চাপ সামলে 1 মাস পার করেছে নতুন সরকার। সরকার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভও বাড়ছে। প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা কাটতে শুরু করেছে, সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য। বৈদেশিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ব নেতাদের স্বীকৃতি, আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার আশ্বাসে আস্থা ফিরছে জনমনে। 1 মাস কোনো মূল্যায়নের সময় নয়, তবে এ পর্যন্ত নেওয়া সরকারের উদ্যোগ সন্তোষজনক। সামনে আরও কাজ করতে হবে। সামনে 1 থেকে 2 মাসের মধ্যে মানুষের আস্থা ফেরানোর মতো আরও উদ্যোগ দৃশ্যমান করতে হবে। গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সৃজনশীল উপায়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জনস্বার্থকে। আজ 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হল। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ দেশের 12টি জেলায় বয়ে যা বন্যা পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি এবং তার সরকার। এ সময় তিনি বলেছেন, তিস্তা চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে কথা বলবেন। এ মাসে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। পুলিশ ফিরেছে, গতি ফেরেনি। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যায় তখনকার পুলিশ মহাপরিদর্শক, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আতঙ্কে গা ঢাকা দেন থানাসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, এখনও ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা এবং জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমে যেতে পারেনি পুলিশ। এতে মাঝে মধ্যেই খুন, ছিনতাই ও চুরির মতো অপরাধ সংগঠনের মতো ঘটনা ঘটছে। থানার কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবা দেওয়া যাচ্ছে না। 1 মাস ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণও পুরোপুরি নেওয়া যায়নি। এতে রাজধানীর ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ নগর ও শহরগুলোর সড়কে গাড়ি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তি হচ্ছে। কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইনভঙ্গকারী যান বা চালকের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউশন দিতে পারছে না। 65 ভরি স্বর্ণ ছিনতাই, কপাল পুড়ল যুবদল নেতার। চট্টগ্রামের পোঠায় 65 ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনুর রশিদ মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস রোডে যাত্রীবাহী বাসের গতিরোধ করে স্বর্ণ ছিনতাইয়ের এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে বিষয়টি শনাক্ত হওয়ার পর যুবদল নেতা মামুনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পটিয়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃত্ববৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।